প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে মীর আব্দুল করিম কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয় জানো যে গত পর্ব থেকে আমাদের বিধেয়ক সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। আজকেও আমরা যুক্তিবিদ্যার প্রথম পর্ব থেকে বিধেয়কের অবশিষ্টাংশ নিয়ে আলোচনা করব। আশা করি ইতিপূর্বের ক্লাস তোমরা বারে বারে লক্ষ্য করেছো। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং এ ব্যাপারে যথাযথ ধারণা অর্জনের চেষ্টা করবা। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবিগুলো লক্ষ্য করি। এই ছবিতে আমরা দেখছি একজোড়া পাখি আকাশে উড়ে যাচ্ছে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একজোড়া হাঁস পানিতে সাঁতার কাটছে। এই ছবিটা লক্ষ্য করলে আমরা দেখব একটি ঘোড়া তার বাচ্চাকে আদর করছে। এটিতে একটি মা তার বাচ্চাকে আদর করছে এবং এই ছবিটাতে কতগুলো বাচ্চা তার বন্ধুদের সাথে খেলা করছে। এখন এইসব ছবি থেকে আমরা কি বুঝতে পারছি? নিশ্চয়ই তোমরা তখন উপলব্ধি করতে পেরেছো যে এই ছবিগুলোর মাধ্যমে বিভিন্ন সম্পর্ক দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে সবার সঙ্গে সম্পর্ক একই রকম না। কোনোটা বন্ধুর মতো, কোনোটা পিতা সন্তানের মতো, কোনোটা সাথীর মতো। তো এরকম বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন রকমের সম্পর্ক রয়েছে, কিন্তু সব সম্পর্কের ধরন একই রকম নয়। ঠিক তেমনি ভাবে যুক্তিবিদ্যা বিভিন্ন বিষয় রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের একটির সঙ্গে আরেকটি সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্পর্কগুলো সবগুলো একই রকম নয়। তেমনি ভাবে যুক্তিবিদ্যাতে আমরা যে যুক্তি বাক্য নিয়ে আলোচনা করি, সে যুক্তি বাক্যের হলো তিনটা অংশ থাকে: উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এই যে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, এদের মধ্যে সম্পর্ক রয়েছে। যে সম্পর্কটাকে আমরা বলছি বিধেয়ক। তাহলে আজকে আমরা বিধেয়ক নিয়ে আলোচনা করি। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো বিধেয়কের সংজ্ঞা, বিধেয়কের প্রকার এবং বিভিন্ন প্রকার বিধেয়ক চিহ্নিত করতে পারবে। আমরা
গত ক্লাসেও আলোচনা করেছি বিধেয়ক সম্পর্কে। আজকেও আমরা সংক্ষেপে বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে যুক্তিবাক্যে দুটি পদ থাকে, একটি হলো উদ্দেশ্যপদ এবং অন্যটি হলো বিধেয় পদ। উদ্দেশ্যপদ হলো যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয়, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। অপরদিকে উদ্দেশ্য পদের সঙ্গে বিধেয় পদের একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কের নাম হলো বিধেয়ক। আমরা জানি যে উদ্দেশ্য পদের সঙ্গে বিধেয়ক হলো 5 ধরনের হতে পারে। সেটি হলো জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। আমরা গত পর্বে জাতি উপজাতি নিয়ে আলোচনা করেছিলাম। এসো আজ আমরা অবশিষ্ট বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। লক্ষণ। লক্ষণ বিধেয়ক। লক্ষণ অর্থ আমরা জানি যে চিহ্ন আর কি। লক্ষণকে বিভেদক লক্ষণও বলা হয়। বিভেদক লক্ষণ কেন বলা হচ্ছে? যে যেটি হলো বিভেদ সৃষ্টি করে, অর্থাৎ যে লক্ষণ বা যে চিহ্ন হলো বিভেদ সৃষ্টি করে। তাহলে যুক্তি বাক্যের পদের মধ্যে সেইটির অবস্থাটা কিরূপ? যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা বিধেয়কের প্রকার হিসাবে লক্ষণ বলতে বুঝি যে তার হলো এমন গুণ বা গুণাবলী, কোন পদের এমন গুণ বা গুণাবলী যেটি তাকে একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে আলাদা করে। তাহলে যেমন আমরা জানি যে জীবের অন্তর্গত বিভিন্ন উপজাতি রয়েছে। জীবকে যদি আমরা শ্রেণী ধরি বা জাতি ধরি, তাহলে এই জীব জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি রয়েছে, যেমন মানুষ, গরু, ছাগল এবং অন্যান্য পশু। এগুলো জীবের অন্তর্গত উপজাতি, কারণ এগুলো জীবের থেকে সৃষ্টি হয়েছে বা এগুলো জীবের অন্তর্ভুক্ত। এখন হলো এই যে গরু, ছাগল বা অন্যান্য পশুর থেকে মানুষের পার্থক্যটা কি? মানুষের পার্থক্য হলো তার বুদ্ধিবৃত্তি। আমরা মানুষকে বুদ্ধি সম্পন্ন জীব হিসাবে জানি, সুতরাং এই বুদ্ধিটাই হলো মানুষকে একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে আলাদা করছে। অর্থাৎ এই যে জীবের অন্তর্ভুক্ত যে সমস্ত গরু, ছাগল বা অন্যান্য পশু রয়েছে, তাদের থেকে মানুষকে আলাদা করছে মানুষের যে গুণটি, সেটি হলো তার লক্ষণ বা বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি হলো মানুষের আবশ্যিক গুণ বা জাত্যত্ব বিষয়ক গুণ। সুতরাং জাত্যত্বের যে অংশ বা যে গুণ তাকে একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে আলাদা করে, সেই গুণ বা গুণ সমষ্টিকে আমরা বলছি লক্ষণ। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কি বলা হলো? যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন মানুষ হলো জীবের অন্তর্ভুক্ত এবং জীবের অন্তর্গত বিভিন্ন উপজাতি রয়েছে। যেমন ইতিপূর্বে আমরা বললাম, জীব মানুষ ছাড়া অন্যান্য উপজাতি যে সমস্ত পশু বা অন্যান্য বিষয় আছে, তাদের থেকে মানুষকে পৃথক করছে এই বুদ্ধিবৃত্তি বিষয়টি। এবং আমরা জানি মানুষের হলো জাত্যত্ব বিষয়ক গুণ হলো তার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। সুতরাং এই যে বুদ্ধিবৃত্তি তাকে তার সমজাতি অন্যান্য উপজাতি থেকে, জীবের অন্তর্গত যে সমস্ত উপজাতি রয়েছে বা সমজাতি উপজাতি রয়েছে, তাদের থেকে পৃথক করছে এই বুদ্ধিবৃত্তি গুণটি। এবং এই বুদ্ধিবৃত্তি গুণটি হলো মানুষের জাত্যত্ব বিষয়ক গুণ। সুতরাং বলতে পারি যে
কোন পদের যথার্থ বিষয়ক সেই গুণ বা গুণ সমষ্টি যা তাকে অন্যান্য যা ওই পদকে তার সমজাতি উপজাতি থেকে আলাদা করে বা পৃথক করে বা পৃথকভাবে বোঝায়, সেই গুণ বা গুণ সমষ্টিকে আমরা বলছি লক্ষণ বা বিভেদক লক্ষণ। উপলক্ষণটা কি? উপলক্ষণ হলো কোনো পদের যথার্থ না কিংবা যথার্থ না, কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অর্থাৎ তার যথার্থ বিষয়ক যে সমস্ত গুণ থাকে একটি পদের, সেই যথার্থ থাকলে যে যে প্রবণতা সৃষ্টি হয় বা যে যে বিষয় তার থেকে পাওয়া যায়, সেই জাতীয় বিষয়কে আমরা বলছি কি উপলক্ষণ। যেমন আমরা বললাম যে মানুষের হলো একটা যথার্থ বিষয়ক গুণ যেটি তার লক্ষণ হিসেবে পরিচিত, সেটি হলো তার বুদ্ধিবৃত্তি। এখন এই বুদ্ধি থাকলে মানুষ কি করতে পারে? বুদ্ধি থাকলে মানুষ জ্ঞান সম্পন্ন হয়, সে চিন্তা করতে পারে, সে কোনো কিছু বিচার বিবেচনা করতে পারে, আরো এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো কোনো কিছু বিশ্লেষণ করতে পারে, তুলনা করতে পারে। এবং দেখা যাচ্ছে যে এইটা কিসের কারণে পারে? সে যেহেতু তার বুদ্ধি আছে, বুদ্ধি থেকে এই গুণগুলো নিঃসৃত হয়। সুতরাং যে সমস্ত গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থ নয় কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেই সমস্ত গুণ বা গুণাবলীকে আমরা বলছি উপলক্ষণ। যেমন এখানে বলা হচ্ছে যে সকল ছাত্র হয় মেধাবী। এখন ছাত্র কারা? ছাত্র হলো মানুষের অন্তর্গত একটি বিষয়, একটি অংশ। তাহলে ছাত্র হলো মানুষ, মোট কথা ছাত্র হলো মানুষ, এবং এই মানুষ হওয়ার কারণে তার মধ্যে কি আছে? বুদ্ধি আছে। এই বুদ্ধি থাকার কারণে কিন্তু সে মেধাবী। এই বুদ্ধি থেকেই তার বুদ্ধিবৃত্তি থেকেই এই মেধা গুণটি নিঃসৃত হয়, যার ফলে এই মেধাবী হলো এই ছাত্রের হলো উপলক্ষণ। এখন উপলক্ষণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো জাতিগত উপলক্ষণ এবং অন্যটি হলো উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ কি? জাতিগত উপলক্ষণ হলো সেই ধরনের উপলক্ষণ যেটি কোন পদের যে যথার্থ বিষয়ক গুণ থাকে, কোন পদের যে যথার্থ বিষয়ক গুণ থাকে, যথার্থ বিষয়ক গুণের মধ্যে দুইটি বিষয় থাকে, একটি তার হলো জাতির গুণ আর একটি তার হলো উপজাতির গুণ। যেমন হলো মানুষের হলো যথার্থ বিষয়ক গুণ হলো তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানুষের মধ্যে দুইটি আবশ্যিক গুণ রয়েছে, সেটি কি কি? এটি হলো তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। যেহেতু মানুষের জীবন আছে, সে জীবের অন্তর্গত, এজন্য তার মধ্যে জীববৃত্তি রয়েছে, এবং জীববৃত্তি থাকার কারণে তার জীবের যে সমস্ত প্রবণতা তার মধ্যে রয়েছে। তাহলে এটি তার হলো জাতিগত লক্ষণ আর কি, বা জাতিগত গুণ। আরেকটি রয়েছে তার উপজাতিগত, অর্থাৎ যে গুণটি মানুষকে জীবের অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে পৃথক করছে বা আলাদাভাবে চিনতে সাহায্য করছে, সেটি তার হলো উপজাতিগত গুণ। যার ফলে যেটি তার জাতির গুণ থেকে আসছে সেটিকে আমরা উপলক্ষণ বলছি, জাতিগত উপলক্ষণ বলছি, এবং যেটি তার উপজাতি থেকে আসছে, উপজাতি বিষয়ক গুণ থেকে আসছে, সেটিকে আমরা বলছি উপজাতিগত উপলক্ষণ। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় মরণশীল, কি বলা হলো? যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এইটি হলো কি ধরনের উপলক্ষণ?
সকল মানুষ হয় মরণশীল, এটি মানুষের একটি উপলক্ষণ। আচ্ছা, এখন এই উপলক্ষণটি কোন ধরনের? মানুষ মরণশীল কখন হয়? মানুষ মরণশীল তখনই হয় যখন তার মধ্যে জীবন থাকে। জীবন থাকলেই সে মৃত্যুবরণ করে, তার ক্ষুধা লাগে বা সে বৃদ্ধি প্রাপ্ত হয়, অন্যান্য যে সমস্ত জৈবিক ক্রিয়া তার মধ্যে সেটা ক্রিয়াশীল থাকে। তাহলে দেখা যাচ্ছে এই মরণশীল বিষয়টা তার হলো মানুষের যে হলো জাতি বিষয়ক গুণ, যেটা হলো তার জীববৃত্তি, সেটা থেকে আসছে। যার ফলে এই মরণশীল মানুষের হলো একটি উপলক্ষণ। এবং কোন ধরনের উপলক্ষণ? এটি হলো মানুষের জাতিগত উপলক্ষণ। তারপরে আমরা যদি উপজাতিগত উপলক্ষণ সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখব যে এখানে আমরা বলছি যে সকল মানুষ হয় বিচারক্ষম প্রাণী। কি বলা হলো? যে সকল মানুষ হয় বিচারক্ষম প্রাণী, অর্থাৎ বিচার করতে পারে। মানুষের মধ্যে এই ধরনের গুণ রয়েছে। এখন এই যে বিচারক্ষম, এই গুণটি তার হলো কোন বিষয়ক গুণ? এটি তার হলো উপলক্ষণ আর কি। এই বিধকটির নাম হলো উপলক্ষণ। এখন এই উপলক্ষণটা, এটি কেন উপলক্ষণ? এটি হলো এই বিচারক্ষম এই গুণটি মানুষের কিন্তু কোনো জাত্যত্ব বিষয়ক গুণ না, কিন্তু মানুষের যে জাত্যত্ব রয়েছে তার থেকে নিঃসৃত হয়েছে। আর মানুষের জাত্যত্ব হলো তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে কোনটি থেকে এটা নিঃসৃত হলো? এই বিচারক্ষম বিষয়টি নিশ্চিত হয়েছে তার বুদ্ধিবৃত্তি থেকে। কেন? বুদ্ধি থাকলেই মানুষ কোনো কিছু বিচার করতে সক্ষম হয়। এখন যেহেতু তার জাত্যত্ব থেকে নিঃসৃত হয়েছে, যার ফলে এটাকে আমরা বলছি উপলক্ষণ। এবং যেহেতু এটা তার উপজাতির গত যে সমস্ত যে বৈশিষ্ট্য, অর্থাৎ বুদ্ধিবৃত্তি, এই বুদ্ধিবৃত্তি থেকে নিশ্চিত হওয়ার কারণে এটাকে বলছি আমরা উপজাতিগত উপলক্ষণ। এরপর আমরা অবান্তর লক্ষণ সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করছি। এখানে কি বলা হলো? যে সকল ঘোড়া হয় চতুষ্পদী জীব। কি বলা হচ্ছে? যে সকল ঘোড়া হয় চতুষ্পদী জীব, অর্থাৎ ঘোড়ার হলো কয়টা করে পা? চতুষ্পদী মানে 4টি পা আর কি। অর্থাৎ ঘোড়ার হলো 4টি পা আছে, ঘোড়ার 4টি করে পা আছে। তাহলে এইটি তার কোন ধরনের গুণ, বা এটি কোন ধরনের বিধেয়ক? এখানে এইটাকে বলা হচ্ছে যে তার এটি অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ কেন? অবান্তর লক্ষণের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোন পদের যে গুণ তার যথার্থ নয়, কিংবা যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না, তথাপিও তার মধ্যে সাধারণভাবে বিদ্যমান থাকে। কি বলা হলো? যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থ নয় কিংবা যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, অথচ ওই পদের মধ্যে সাধারণভাবে বিদ্যমান থাকে, সেই গুণ বা গুণাবলীকে আমরা কি বলছি? অবান্তর লক্ষণ বলছি। এখন দেখা যাচ্ছে যে আমরা ঘোড়ার পাকে বলছি যে ঘোড়ার হলো অবান্তর লক্ষণ। কারণ কি? ঘোড়ার এই যে পা, তার কিন্তু যথার্থ থেকে নিঃসৃত হয়নি, কিংবা তার যথার্থ বিষয়ক গুণ নাই পা থাকাটা। কারণ আমরা যথার্থ বিষয়ক গুণকে সেই গুণ বলি যেটি তার জন্য আবশ্যক, অর্থাৎ সেই গুণ ছাড়া ওই পদকে আর ওই পদ হিসাবে চিহ্নিত করা যায় না। যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি বুদ্ধিবৃত্তির কথাটি বলি, বুদ্ধিবৃত্তি ছাড়া মানুষকে মানুষ হিসেবে সংজ্ঞায়িত করা যায় না, কিংবা তার জীববৃত্তি ছাড়াও কিন্তু মানুষকে মানুষ হিসেবে অভিহিত করা যায় না। সুতরাং জাত্যত্ব বিষয়ক গুণগুলি হলো তার জন্য অপরিহার্য বা আবশ্যিক গুণ।
এখন ঘোড়ার ক্ষেত্রে তার পা হলো ঠিক তদ্রূপ হলো অপরিহার্য বা আবশ্যিক কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে ঘোড়ার ক্ষেত্রে তার পাটি কিন্তু ঠিক ওইরূপভাবে অপরিহার্য বা আবশ্যিক না। কেননা দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্টে যদি ঘোড়ার কোনো পা নষ্ট হয়ে যায়, তারপরও কিন্তু আমরা এই ঘোড়াকে ঘোড়াই বলবো, তারপরেও আমরা এই ঘোড়াকে ঘোড়াই বলবো। সুতরাং এইটা তার জন্য প্রয়োজনীয় একটা বিষয় হলো এটা কিন্তু অপরিহার্য বিষয় নয়, যার ফলে এইটি তার আবশ্যিক গুণ না বা যাতায়াত বিষয়ে কোনো গুণ না, যে কারণে তার এই পা থাকার এই বিষয়টিকে আমরা বলছি কি অবান্তর একটা বিষয়, বা এটা হলো অবান্তর লক্ষণ, যে কারণে সকল ঘোড়া হয় চতুষ্পদী জীব। এই চতুষ্পদী কথাটা হলো এই ঘোড়ার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে যে উদ্দেশ্য পদের সঙ্গে যে বিধেয় পদের যে সম্পর্ক সেটি হলো অবান্তর লক্ষণ বিষয়ক সম্পর্ক, বা এর বিধকের নাম হলো অবান্তর লক্ষণ। এখন দেখা যাচ্ছে যে অবান্তর লক্ষণকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটি হলো জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ কোন পদের যে গুণ কে আমরা অবান্তর লক্ষণ বলছি সেটা জাতের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক গুণ রয়েছে যেটা হলো ওই জাতির জন্য হলো একটা অবিচ্ছেদ্য বিষয়, আবার কোনোটা হলো ওই জাতির অন্তর্গত কারোর আছে এবং কোনোটির আবার নেই। ঠিক ব্যক্তির ক্ষেত্রে এরকম ব্যক্তির বিভিন্ন অবান্তর লক্ষণ রয়েছে, যেটি যেগুলো কোনো কোনো একটি তার জন্য অপরিহার্য বা অবিচ্ছেদ্য, যেটি কোনোটি ব্যক্তির জন্য অবিচ্ছেদ্য, অর্থাৎ সেটা ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত আর কি ব্যক্তির। আবার দেখা যাচ্ছে যে কোনো গুণটি ব্যক্তির আছে যেটি কখনো আছে আবার কখনো নেই। সুতরাং এই সমস্ত বিষয় যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে 4 ধরনের অবান্তর লক্ষণ পরিলক্ষিত হয়। সেটা হলো কি কি? জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এসব আমরা এগুলো সম্পর্কে ধারণা অর্জনের চেষ্টা করি। জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে বোঝায় যে যে অবান্তর লক্ষণ বা যে বিষয়টি বা কোন জাতির ক্ষেত্রে হলো অবিচ্ছেদ্য হিসাবে কাজ করে। যেমন আমরা বলছি যে সকল গরু হয় চতুষ্পদে। এই যে গরুর যে চার পা আছে এটা কিন্তু সকল গরুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ গরু জাতির হলো কোনটির মধ্যে এই 4 পা আছে আবার 4টি পা নেই এরকম না, কিন্তু মানে স্বাভাবিকভাবে প্রতিটি গরুরই হলো 4টি করে পা আছে। কোনো অ্যাক্সিডেন্টের কারণে কোনো পা নষ্ট হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত জন্মগতভাবে প্রতিটা গরুর কয়টি করে পা থাকে? 4টি করে পা থাকে। এইটার কিন্তু ব্যতিক্রম হয় না যে কোনো গরু 2টা করে পা নিয়ে বা 3টা করে পা নিয়ে বা 5টা করে পা নিয়ে জন্মায় তা না, কিন্তু গরুর যে স্বাভাবিক যে বিষয়টা সেটা হলো প্রতিটা গরুর ক্ষেত্রেই যে প্রত্যেকটা গরুর হলো কয়টি করে পা থাকে? 4টি করে পা থাকে। যার ফলে এই যে 4টি পা থাকে বা সকল গরু হয় চতুষ্পদী, এই বাক্যে কোন ধরনের বিধেয় রয়েছে? এই বাক্যে অবান্তর লক্ষণ রয়েছে, কিন্তু কোন ধরনের অবান্তর লক্ষণ? সেটি হলো জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। জাতিগত অবিচ্ছেদ্য
অবান্তর লক্ষণ। এর পরের উদাহরণ যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি যে কি বলা হচ্ছে যে কিছু ঘোড়ার রং হয় সাদা। এই যে ঘোড়ার রং, এইটি হলো তার কোন ধরনের লক্ষণ? এটি হলো তার অবান্তর লক্ষণ। মানে এই ক্ষেত্রে যে বিধেয়ক আছে তার নাম হলো অবান্তর লক্ষণ। আচ্ছা, এইটাকে বিচ্ছেদ কেন বলা হচ্ছে? এটাকে বিচ্ছেদ বলা হচ্ছে যেহেতু এই গুণটি এই জাতির সবার মধ্যে নেই। এটা একটি জাতির বিষয়, কিন্তু এটি সবার মধ্যে নেই। অর্থাৎ জাতিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ হলো সেই ধরনের অবান্তর লক্ষণ যেটি জাতির কোনটির মধ্যে থাকে এবং কোনটার মধ্যে থাকে না। একই জাতের অন্তর্ভুক্ত কোনটির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় এবং কোন ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না বা ভিন্ন রকম হয়। যেমন আমরা এখানে দুটি ঘোড়া দেখতে পাচ্ছি। এই ঘোড়াটি লাল রঙের আর এই ঘোড়াটি সাদা রঙের। অর্থাৎ সকল ঘোড়া যে একই রকম তা না, এদের কোনটি মানে এক একটি এক এক রকমের হতে পারে। আচ্ছা, এখন এইটা হলো কেন আমরা বলছি জাতিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ? এটা কিন্তু কোনো ব্যক্তিগত বিষয় না। কারণ কি, যে এই যে ঘোড়ার এই রংটা, এটা কিন্তু কোনো বিশেষ ঘোড়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঘোড়ার এই বিশেষ রংটি কিন্তু এই ঘোড়ার অন্তর্গত বিভিন্ন মানে ঘোড়ার রঙের এইটা আছে। অর্থাৎ অনেক ধরনের ঘোড়াই আছে যাদের হলো গায়ের রং হলো সাদা বা বাদামি। তো তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু এটা জাতির বিভিন্ন জনের মধ্যে আছে, যার কারণে এইটি হলো কোনো ব্যক্তিগত বিষয় না, এটি হলো জাতিগত বিষয়। কিন্তু বিভিন্ন জনের মধ্যে থাকলেও এটা কিন্তু সবার মধ্যে নেই। যেহেতু সবার মধ্যে নেই, কারো মানে কোনোটার মধ্যে আছে কোনোটার মধ্যে নেই, সেই কারণে এটিকে বলা হচ্ছে বিচ্ছেদ্য। সুতরাং দেখা যাচ্ছে যে কিছু ঘোড়ার রং হয় সাদা, এখানে যে বিধেয়কটি রয়েছে সেটি হলো জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে আমরা ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করি। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলো যে সেই অবান্তর লক্ষণ যেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তির জন্য সেটি হলো অবিচ্ছেদ্য। যেমন আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলাম হন বাংলাদেশের জাতীয় কবি, তাহলে কিন্তু এটি একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কি, যে এই যে আমরা বললাম যে বাংলাদেশের জাতীয় কবি, এই বাংলাদেশের জাতীয় কবি কিন্তু একজনই। বাংলাদেশের জাতীয় কবি বলতে আমরা কাকে বুঝি? বাংলাদেশের জাতীয় কবি বলতে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেই বলি। অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্য এটি হলো অবিচ্ছেদ্য একটা বিষয়। কিংবা আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলাম হন অগ্নিবীণার লেখক, এটিও কিন্তু কাজী নজরুল ইসলামের জন্য একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা এই অগ্নিবীণা এই গ্রন্থটি কাজী নজরুল ইসলামই লিখেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই লক্ষণগুলো হলো অবান্তর লক্ষণ এবং এটি হলো এই ব্যক্তির জন্য কিন্তু অবিচ্ছেদ্য। অবান্তর লক্ষণ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আরো রয়েছে, যেমন হলো তার জন্মস্থান, তারপর জন্ম তারিখ, তার পিতা মাতা, এই জাতীয় আর কি বিষয়, যেটা তার ক্ষেত্রে হলো অবিচ্ছেদ্য, যেটি পরিবর্তন হয় না, যেটা কখনো পরিবর্তন হয় না। সেই ধরনের অবান্তর লক্ষণকে আমরা বলছি কি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি? ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ হলো সেই ধরনের অবান্তর লক্ষণ যেটি ব্যক্তির ক্ষেত্রে কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না। ব্যক্তির ক্ষেত্রে যে লক্ষণটি
কোনো সময় দেখা যায় আবার কোনো সময় দেখা যায় না। যেমন যদি আমরা বলি যে সুমনা লাল রং পছন্দ করে, কি বলা হলো যে সুমনা লাল রং পছন্দ করে। এই যে সে লাল রং পছন্দ করলো, এটা কিন্তু তার জন্য কোনো অবিচ্ছেদ্য বিষয় না। সুমনার এই লাল রং পছন্দ করাটা, এটা কিন্তু সব সুমনার জন্য কিন্তু কোনো অবিচ্ছেদ্য বিষয় না। কারণ কি, যে দেখা যাচ্ছে যে সুমনা একসময় লাল রং পছন্দ করছে, আবার অন্য সময় অন্য রঙও পছন্দ করতে পারে। কেউ এক সময় হলো শুটকি মাছ পছন্দ করলে সবসময় যে সে শুটকি মাছ পছন্দ করবে এমন কিন্তু না। দেখা যাচ্ছে এটি পরিবর্তন হয়। তাহলে এই যে মানুষের শখ, রুচি, বোধ, হ্যাঁ, তারপরে ইচ্ছা বা পছন্দ, এই জাতীয় বিষয়গুলো, এইগুলো কিন্তু মানুষ পদের মধ্যে বিদ্যমান, কিন্তু এগুলো কিন্তু পরিবর্তনশীল। কখনো এটি দেখা যায়, কখনো এটি দেখা যায় না। সুতরাং ব্যক্তির ক্ষেত্রে যদি এই জাতীয় কোনো পরিবর্তনশীল লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতীয় লক্ষণগুলোকে আমরা বলছি কি, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখন আমরা এই যে বিধক সম্পর্কে আলোচনা করলাম, এই বিধক নির্ণয়ের একটা কৌশল আছে। সেটা কি, যে আমরা কিভাবে বিধক নির্ণয় করব, তাই না? আমরা কিভাবে বিধক নির্ণয় করব, বলা হচ্ছে যে বিধেয় পদ উদ্দেশ্য পদের কি, এই প্রশ্নের উত্তরে যা পাওয়া যায় তাই বিধেয়ক। অর্থাৎ আমাদের সামনে যে বাক্যটি উপস্থাপন করা হবে, সেই বাক্যের আমরা উদ্দেশ্য এবং বিধেয় শনাক্ত করার পরে কি কি প্রশ্ন রাখতে হবে, বলতে হবে যে বিধেয় পদ উদ্দেশ্য পদের কি। যেমন আমরা বলছি যে জীব মানুষের কি, জীব মানুষের হলো জাতি, বা মানুষ জীবের কি, মানুষ জীবের হলো উপজাতি, বা বুদ্ধিবৃত্তি মানুষের কি, বুদ্ধিবৃত্তি মানুষের হলো লক্ষণ। সুতরাং এইভাবে আমাদেরকে আমরা বিধেয়ক নির্ণয় যদি চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটি সহজে নির্ণয় করা সম্ভব হবে। তাহলে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনার উপর এসে আমরা একটা মূল্যায়নের ব্যবস্থা করি। দেখি এই ব্যাপারে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলে। কি বলা হচ্ছে, যে সকল মানুষ হয় চিন্তা শক্তি সম্পন্ন জীব। কি বলা হলো, যে সকল মানুষ হয় চিন্তা শক্তি সম্পন্ন জীব। এ বাক্যে চিন্তা শক্তি কোন ধরনের বিধেয়ক নির্দেশ করে? সকল মানুষ হয় চিন্তা শক্তি সম্পন্ন জীব, এ বাক্যে চিন্তা শক্তি কোন ধরনের বিধেয়ক নির্দেশ করে? সেটি কি জাতিবাচক উপলক্ষণ, নাকি উপজাতিবাচক উপলক্ষণ, নাকি বিভেদক লক্ষণ, নাকি অবান্তর লক্ষণ? তাহলে এসে আমরা এ ব্যাপারে 10 সেকেন্ড চিন্তা ভাবনা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর সঠিক উত্তরটি কি হবে। তাহলে এসে আমরা বিষয়টি মিলিয়ে নিই। এখানে সঠিক উত্তর হিসেবে বলা হচ্ছে এটি হলো একটি উপজাতিবাচক উপলক্ষণ। এটি হলো উপজাতিবাচক উপলক্ষণ বা উপজাতিগত উপলক্ষণ। আচ্ছা, সেটা কেন? এখানে বলা হচ্ছে চিন্তা শক্তি। চিন্তা শক্তি মানুষ পদের ক্ষেত্রে কি, চিন্তা শক্তি, এটার সঙ্গে মানুষের সম্পর্কটা কি?
আমরা জানি যে চিন্তা শক্তি আসে মানুষের হলো জাতত্ব বিষয়ক যে গুণ বুদ্ধিবৃত্তি তার থেকে, এবং বুদ্ধিবৃত্তি হলো মানুষের হলো জাতত্ব বিষয়ক গুণ এবং যেটিকে লক্ষণ বলা হচ্ছে, এবং এই লক্ষণ থেকে অনিবার্যভাবে এই চিন্তা শক্তি বিষয়টি নিশ্চিত হচ্ছে। সুতরাং এটি একটি উপলক্ষণ, এবং এইটি হলো উপজাতিগত উপলক্ষণ। কেন? যে আমরা জানি যে মানুষের বুদ্ধিবৃত্তি হলো তার উপজাতিগত গুণ বা উপজাতি বিষয়ক গুণ। যেহেতু তার মানুষের উপজাতি বিষয়ক গুণ থেকে এই চিন্তা শক্তি বিষয়টি নিঃসৃত হয়েছে, যে কারণে আমরা এই চিন্তা শক্তিকে মানুষের উপজাতিবাচক বা উপজাতিগত উপলক্ষণ বলছি। সুতরাং যারা এই উত্তরটিকে সঠিক মনে করেছ, আমার ধারণা তারা এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করেছ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ইতিপূর্বে আমরা বিদ্যুৎ সংক্রান্ত যে সমস্ত আলোচনা শুনলাম তার উপর ভিত্তি করে তোমাদের একটি হোমওয়ার্ক দেওয়া থাকলো। আশা করি উদ্দীপকটি বারে বারে পড়বে এবং এখানে যে সমস্ত বিধেয়ক উল্লেখ করা আছে সেটি তোমরা নিজেরা নির্ণয়ের চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত পর্বে এবং এই পর্বে বিধেয়কের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করেছি। বিধেয়কের প্রকার হিসেবে আমরা জাতি, উপজাতি, লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করেছি। জাতি হলো আমরা সেই ধরনের বিধেয়ককে বুঝিয়েছি যে ক্ষেত্রে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে যেটির ব্যাপকতা অন্যটির তুলনায় বেশি এবং বেশি ব্যাপক পদটি যদি বেশি ব্যাপক পদটি কম ব্যাপক পদকে অন্তর্ভুক্ত করে, সেই ক্ষেত্রে আমরা বেশি ব্যাপক পদটিকে কম ব্যাপক পদের জাতি বলেছি। এবং উপজাতি হলো শ্রেণীবাচক পদ। তাহলে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে যেটির ব্যক্তিত্ব কম এবং এই কম পদটি যদি হলো বেশি ব্যক্তিত্ব সম্পন্ন পদের অন্তর্ভুক্ত হয় তাহলে তাকে আমরা উপজাতি বলছি। এরপর আমরা লক্ষণ নিয়ে আলোচনা করেছি। লক্ষণ হলো কোনো পদের সেই ধরনের গুণ যেটি তাকে একই জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে আলাদা করে, এবং এই লক্ষণটা হলো কোনো পদের হলো তার জাতত্ব বিষয়ক গুণ, অর্থাৎ জাতত্ব বিষয়ক যে গুণটি তাকে একই জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে আলাদা করে তাকে আমরা লক্ষণ বা বিভেদক লক্ষণ বলেছি। যেমন আমরা মানুষের ক্ষেত্রে বলেছি যে মানুষের হলো বুদ্ধিবৃত্তি তাকে জীবের অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে আলাদা করে বা আলাদাভাবে জানতে সাহায্য করে। এবং উপলক্ষণের ক্ষেত্রে বলা হয়েছে যে উপলক্ষণ হলো সেই ধরনের বিধেয়ক যেটি কোনো পদের জাতত্ব বিষয়ক গুণ না কিংবা জাতত্ব বিষয়ক গুণ না, কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। এবং জাতত্ব বিষয় যেহেতু দুই ধরনের গুণ থাকে, একটি তার হলো জাতির গুণ আর একটি তার হলো উপজাতি বিষয়ক গুণ, যে কারণে উপলক্ষণও দুই ধরনের। সেটি হলো একটা হলো তার জাতিগত উপলক্ষণ এবং অন্যটি হলো উপজাতিগত উপলক্ষণ। এরপর আমরা অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করেছি। অবান্তর লক্ষণ হলো সেই ধরনের বিধেয়ক যেটি কোনো পদের জাতত্ব না কিংবা জাতত্ব থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, অর্থাৎ তার লক্ষণ কিংবা উপলক্ষণ কোনোটা না, অথচ যেসব গুণ বা গুণাবলী ওই পদের মধ্যে সাধারণভাবে বিদ্যমান থাকে সেই ধরনের গুণ বা গুণাবলীকে আমরা অবান্তর লক্ষণ বলেছি। এবং
এই জাতীয় গুণ যেহেতু 4 রকমের, মানে যেটি হলো যে কারণে আমরা অবান্তর লক্ষণকে 4 ভাগে ভাগ করেছি, সেটি হলো 1 নম্বর হলো জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, জাতিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তোমরা আমার সঙ্গে ক্লাসের আলোচনায় ছিলে, আশা করি বিষয়গুলো মনোযোগ সহকারে দেখেছো। তারপরেও এগুলো বারে বারে তোমরা লক্ষ্য করবে। আমার এই ক্লাস মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইটে, আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আশা করি সেখান থেকে তোমরা ক্লাসগুলো বারে বারে লক্ষ্য করবে এবং এই ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জনের চেষ্টা করবে। আগামী ক্লাসে বা আগামীতে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা হবে। সেসব ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাড়িতে বসে না থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং আমরা যে সমস্ত ক্লাস আপলোড করি সেগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জনের চেষ্টা করো। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।